ওর সাথে সম্পর্কটা ভেঙে যাওয়ার পর খুব কষ্ট পেয়েছিলাম। সব কিছু চোখের সামনে যেন ঝাপসা হয়ে গেল। একবার সুইসাইড করারও চেষ্টা করেছিলাম, কিন্তু তৎক্ষণাৎ ভাই দেখে ফেলে। সাথে সাথে হসপিটালে নিয়ে গেলে ওই যাত্রায় প্রাণে বেঁচে যাই। সবাই মিলে খুব কান্নাকাটি করে। বাবা মা দিদি সবাই মিলে আমাকে অনেক বোঝায়, কিন্তু অবুঝ এমন যেন কোনো কথাই শোনে না। বারবার ওর কথা মনে পড়ে, ওর সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে পড়ে। 12 বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কটাকে কি এইভাবে ভুলে যাওয়া যায়? কত রাত ঘুমোতে পারিনি, সারাক্ষণ চোখ দিয়ে জল পড়ে। এত কষ্ট হয়, কেন আমার সাথে এমন হলো? সম্পর্কটা কি এতটাই ঠুনকো ছিল? ওর সাথে আমার রিলেশনটা শুরু হয় যখন আমি ক্লাস 9-এ পড়ি। ওর ফ্যামিলির কন্ডিশন খুব একটা ভালো ছিল না, কিন্তু ও পড়াশোনায় বেশ ভালো, ক্লাসে ফার্স্ট হতো। ও অনেক মেয়েরই ক্রাশ ছিল। ও ক্লাসের মধ্যে আমার দিকে তাকিয়ে থাকতো। প্রথমটা কিন্তু বুঝতে পারিনি। ওর একটা জিনিস আমি খেয়াল করতাম, আমার দিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু স্যারেরা কি পড়াচ্ছেন না পড়াচ্ছেন জিজ্ঞেস করলে তৎক্ষণাৎ বলে দিত। আর ওর এই জিনিসটাই আমার বেশি ভালো লাগতো। 9-এ সরস্বতী পুজোর দিন ও আমাকে প্রপোজ করে। আমারও ওকে ভালো লাগতো, তাই আর না করিনি, হ্যাঁ বলে দিই। বয়স কম, আবেগ বেশি। ওই দিন আমরা দুজনে পাশের অন্যান্য স্কুলগুলোতে ঘুরতে যাই। মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর আবারও আমাদের স্কুলের মধ্যে ও ফার্স্ট হয়। আমার বাবা একজন বড় ব্যবসায়ী, সেই দিক দিয়ে টাকা পয়সার তেমন অভাব ছিল না আমাদের। আমি ওকে একটা স্মার্টফোন কিনে দিই। এরপর থেকে শুরু হয় আমাদের ভিডিও কলে কথা বলা। প্রথম প্রথম এমনও হয়েছে আমরা অনেক রাত পর্যন্ত কথা বলেছি। আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছি, তারপর আর ওর কথাতেই আর পড়াশুনো করিনি। ও ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করে। ওর বাড়ি আর আমার বাড়ি, দুজনের বাড়ি থেকেই আমাদের সম্পর্কটা জানতো। অনেকবার ওর মা আর দাদাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। ওর বাবা নেই, আমরাও অনেকবার ওদের বাড়িতে গেছি। গ্র্যাজুয়েশন শেষ করার পর ও বলে একটা ব্যবসা করব। আমি ওকে বললাম, তুমি পড়াশুনোতে এত ভালো, চাকরি বাকরি করবে, কেন শুধু শুধু ব্যবসা করতে চাইছো? ও বলে, চাকরিতে কতই বা টাকা পাবো, তার থেকে ব্যবসা করলে মাসে 1 লাখ 2 লাখ টাকা কোনো ব্যাপার না। তবে ব্যবসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন। ছাড়ো ওসব, কত টাকা লাগবে গো? এই ধরো 20-25 লাখ। আমি আমার বাবাকে কথাটা জানাই। বাবা কোনো সংকোচ না করে ওকে টাকাটা দিয়ে দেয়। আমার বাবা এই দিক দিয়ে বেশ খোলা মনের মানুষ। আমার দিদির বিয়েও দিয়েছিল তার এক কর্মচারীর সাথে। ছেলেটি অনেক ভালো এবং সৎ, তাই বাবা ওর সাথে দিদির বিয়ে দেন। পরে অবশ্য জামাইবাবুকে একটা বিজনেস করতে সমস্ত টাকা পয়সাই বাবা দেয়। সম্পর্কটা খুব ভালোই চলছিল, আর ওদিকে ওর ব্যবসাটাও। দেখতে দেখতে ওর সাথে আমার সম্পর্কটা 10 বছর হয়ে গেল। আমার বাবা মাও ওকে বিয়ের কথা বলে। ও বলে, আমার মাথার ওপর দাদা আছে, তার না বিয়ে হওয়া পর্যন্ত আমি বিয়ে করলে লোকে কি বলবে, আগে দাদার বিয়েটা হোক, তারপর আমরা বিয়ে করব। আমার বাবাও সব কিছু ভেবে বলে, ঠিক আছে। আরও 2 বছর পর ওর দাদার বিয়ে হয়। এখন আমাদের সম্পর্কটা 12 বছর। ওর দাদার বিয়েতে আমরা সবাই যাই। ওর মা আমাকে সবার সাথে পরিচয় করায় ছোট বৌমা হিসাবে। আমিও ওর মাকে মা ডাকি। সেদিন আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম। ওর ব্যবসাটাও এখন বেশ ভালোই চলছে। আমার বাড়ি থেকে আমাকে জিজ্ঞেস করে, প্রসেনজিৎ বিয়ের ব্যাপারে এখন কি বলছে। ঠিক আছে বাবা, আমি ওকে জিজ্ঞেস করে তোমাদের জানাচ্ছি। রাত্রে আমি ওকে জিজ্ঞেস করি, তাহলে কবে বিয়ে করবে বলে প্ল্যান করছো? ও বলে, করে নেব, আর বেশি দিন তোমাকে অপেক্ষা করাবো না। তাহলে কি বাবাকে তোমাদের বাড়িতে পাঠাবো? না না, বাবাকে আসতে হবে না, আমি দাদাকে আর মাকে নিয়ে সামনের সপ্তাহে তোমাদের বাড়িতে যাচ্ছি। ওর দাদা আর মা আসে আমাদের বাড়িতে। কাজের চাপের জন্য ও আসতে পারেনি। 3 মাস পর আমাদের বিয়ে ঠিক হয়। রাতে ওকে যখন ফোন করি দেখি ওর ফোনটা ব্যস্ত। আমি ভাবলাম হয়তো কারোর সাথে কথা বলছে। আমি ফোনটা পাশে রেখেই ঘুমিয়ে পড়ি। এরপর থেকে শুরু হয় আমার প্রতি ওর অবহেলা। আগে যে ছেলেটা বারবার ফোন করতো, হঠাৎ কি এমন হলো? ফোন করলেও ব্যস্ত বলে, আবার ফোন ধরলেও সেইভাবে কথা বলে না। একদিন আমার ভাই এসে বলে, দিদি
প্রসেনজিৎ দা আজ একটা মেয়েকে নিয়ে পার্কে গেছিল। তুই জিজ্ঞেস করবি তো কে ছিল ওই মেয়েটা? কেউ নিশ্চয়ই দিদিকে বা বোনকে নিয়ে পার্কে যাবে না। আমার ভাই দূর থেকে ওদের দুজনের একটা ছবি তুলে আনে, যেখানে প্রসেনজিৎ মেয়েটির হাত ধরে হাঁটছে। আমি তৎক্ষণাৎ ওকে ফোন করি, ওর ফোন ব্যস্ত। 2-3বার ফোন করার পর ও ফোনটা ধরে। কি হলো, বারবার ফোন করছো কেন? তুমি এখন কোথায় আছো? এই তো বাড়িতে। আমি ভিডিও কল করি। কি হলো, এখন আবার ভিডিও কল করছো কেন? এমনি, তোমাকে দেখতে ইচ্ছে করছে। ও কলটা ধরে, দেখলাম বাড়িতেই আছে। তার মানে ও পার্ক থেকে এখন বাড়ি চলে এসেছে। আমি ওকে মেয়েটির ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করিনি। এখন দেখি ও আমাকে অ্যাভয়েড করা শুরু করেছে। আমি ওর কাছে এইরকম করার কারণ জানতে চাই। ও বলে তেমন কিছুই না, এখন এত কাজের চাপ, তাই বেশি কথা বলতে পারি না। একদিন আমি পার্লার থেকে বাড়ি ফিরছি, প্রসেনজিৎ একটা মেয়েকে বাইকে বসিয়ে চলে যাচ্ছে। ও আমাকে দেখতে পায়নি। আমি ওকে ফোন না করে সন্ধ্যায় ওর বাড়িতে যাই, ওকে সরাসরি সব কথা জিজ্ঞেস করি। ও মেয়েটির ব্যাপারে আমাকে কিছু বলতে চায়নি। কি হলো, আমি কিছু জিজ্ঞেস করছি তো। তোমার বাইকে কে ছিল ওই মেয়েটা? আরে ও তো আমার বোন। কোন বোন তোমার, যে তোমাকে ওইভাবে বাইকে জড়িয়ে ধরে বসেছিল? ও চুপ হয়ে যায়। আমার ভাই সেদিন আমাকে বলেছিল একটা মেয়ের সাথে তোমাকে পার্কে দেখেছে। সেদিন আমি তার কথার গুরুত্ব দিইনি। তুমি আমার পিঠ পিছে এমন করছো? তুমি এইভাবে আমাকে ঠকাতে পারলে? কিসের ঠকানো? সবারই তো ভালো থাকার অধিকার আছে। আমি আমার মতো করে ভালো থাকতে চাই, তুমি তোমার মতো করে ভালো থাকো না। কে বাধা দিচ্ছে তোমায়? আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, 3 মাস পর আমাদের বিয়ে। বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ে তো হয়নি। কতজনের ছাদনা তলাতে গিয়ে বিয়ে ভেঙে যায়, তাহলে কি তারা সবাই মরে যায়? কারোর জন্য জীবন আটকে থাকে না। যাও তো এখান থেকে, আমাকে ডিস্টার্ব করো না। ওর চিৎকার শুনে ওর মা আসে। কিরে বাবু, তুই কি বলছিস রূপাকে? কিছু না মা, তুমি যাও এখান থেকে। কদিন ধরে তোর চালচলন আমার মোটেও ভালো লাগছে না। কি হয়েছে বল আমাকে। কি হবে মা, আপনার ছেলে কি আপনাকে ওর কুকীর্তির কথা বলবে? ও এখন আরেকটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, ও আমাকে ঠকাচ্ছে মা। বাবু, এসব রূপা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, আমি অপর্ণার সাথে ঘুরে বেড়াচ্ছি। আমি অপর্ণাকে ভালোবেসে ফেলেছি। ওর মা ওকে সজোরে একটা থাপ্পড় মারে। তাহলে এই মেয়েটাকে, যে তোর জন্য 12 বছর অপেক্ষা করছে, তোকে জীবনে প্রতিষ্ঠিত করিয়েছে, তাকে তুই এমনভাবে ঠকাচ্ছিস? তোর মতো এমন কুলাঙ্গার ছেলেকে আমি পেটে ধরেছিলাম। আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। বাড়িতে প্রসেনজিতের ব্যাপারে সব কথা বলি। বাবা মা ওর বাড়িতে যায়। ও এ বিষয়ে কিছুতেই রাজি হতে চাইছে না, ও আমাকে বিয়ে করতে চাইছে না। বাবা বাড়িতে এসে বলে ওই ছেলের বিরুদ্ধে থানায় ডায়েরি করব। ও কেমন বখাটে ছেলে, কদিন থানার ভাত পেটে পড়লেই সব শুধরে যাবে। আমি বাবাকে বলি, না বাবা, থানা পুলিশ করো না। ও ভালোবাসে না তো কি হয়েছে, আমি তো ওকে ভালোবাসি। ও ভালো থাক, সুখে থাক। তোমরা যদি তোমাদের এই মেয়েকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা তোমাদের মেয়ের এই অনুরোধটা রাখবে। ও বিয়ে করলো না তো কি হয়েছে? আমার একজন বন্ধুকে দিয়ে মেয়েটির ব্যাপারে খোঁজ নিই। ও কোটিপতি বাপের একমাত্র মেয়ে, সুন্দরী, বয়স কম। প্রসেনজিৎ ওই জন্যই হয়তো ওর প্রেমে পড়েছে। আমি তো এখন পুরনো হয়ে গেছি, ওর জন্য অপেক্ষা করতে করতে বিয়ের বয়স পার করে ফেলেছি। এত কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করার চেষ্টা করি, কিন্তু ভাই দেখে ফেলে। হসপিটালে নিয়ে গিয়ে আমাকে বাঁচিয়ে আনে। প্রসেনজিতের দাদা আর মা এসেছিল আমাকে দেখতে। ওর দাদা আমাকে বলে, বোন কষ্ট পেও না। আমার ভাই যে এমনটা করতে পারে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আর এসব তুমি কি করছিলে? নিজের জীবন দিতে বসেছিলে? কার জন্য করছো এসব? সেই কুলাঙ্গারটা তো একবারও তোমাকে দেখতে আসার প্রয়োজনও মনে করেনি। সে যদি ভালো থাকতে পারে, তুমি কেন পারবে না? মনকে শক্ত করো, একটাই জীবন। বাবা মার কথা ভাবতে হবে, তাদের জন্য তোমাকে বাঁচতে হবে। একদম এইরকম ভুলভাল সিদ্ধান্ত নেবে না। জীবন হলো ঈশ্বরের দান। এইরকম অকৃতজ্ঞ বেঈমানের জন্য নিজের জীবনটা শেষ করে দিও না। ওকে বুঝতে দাও ও কি হারিয়েছে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।